স্বাগত নিউজ 24 দিনের সংবাদের সাথে আছি আমি আফসারউদ্দিন। যুক্তরাজ্যের মতো করোনা ভাইরাসের নতুন প্রজাতি বা স্ট্রেইনের মিউটেশন বাংলাদেশেও ঘটেছে। গত নভেম্বরের প্রথম সপ্তাহে 5টি স্যাম্পলে নতুন এই স্ট্রেইনের কিছুটা মিল পাওয়া যায় বলে জানান বাংলাদেশ শিল্প ও গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম খান। তিনি জানান 17টি জিনোম সিকোয়েন্স পর্যালোচনা করে 5টি স্যাম্পলে এই নতুন স্ট্রেইনের কিছু লক্ষণ পাওয়া গেছে। এর সবই ছিল ঢাকা স্যাম্পল। তিনি জানান ইতিমধ্যে স্যাম্পল কালেকশন এরিয়াতে তথ্য পৌঁছে দেওয়া হয়েছে। পরবর্তী জিনোম সিকোয়েন্স কবে করা হবে তা জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে তাদের জিনোম সিকোয়েন্সিং কিট নেই। কিট হাতে এলেই তারা বিশদভাবে এই সিকোয়েন্সিংয়ের কাজ শুরু করতে পারবেন। নতুন স্ট্রেইনের মিউটেশন যুক্তরাজ্যের মতো বিধ্বংসী হবে কিনা জানতে চাইলে তিনি জানান, নভেম্বরের স্যাম্পলে এই মিল পাওয়া যায়, তবে দেশের মৃত্যু হার এবং সংক্রমণের হার কম আছে, কাজেই এর প্রভাব দেশে পড়েনি বলে জানান তিনি। প্রয়োজনে লন্ডনের সাথে ফ্লাইট বন্ধ করা হবে, এই মুহূর্তে তেমন কোনো পরিকল্পনা নেই সরকারে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা মহড়া অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। নিয়ম অনুযায়ী 2 বছর পরপর এমন নিরাপত্তা মহড়ার আয়োজন করা হয়, যেখানে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সব সংস্থার অংশগ্রহণে বিশেষ অনুশীলন অনুষ্ঠিত হয়। মহড়ার পর আনুষ্ঠানিক বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের তেমন কোনো পরিকল্পনা নেই, বরং পুরো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। একই সাথে তিনি জানান, লন্ডন থেকে আসা যাত্রীদের এয়ারপোর্টে আলাদা রাখা হচ্ছে এবং তাদেরকে বিশেষভাবে পর্যবেক্ষণ করছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের আরেকটি ধরন শনাক্তের পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে যুক্তরাজ্যে। দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাজ্যে প্রবেশ করা 2 ব্যক্তি শরীরে দ্বিতীয় ধরনটি শনাক্ত হয়। ফাইজার বায়োএনটেক ভ্যাকসিন অনুমোদনের পর দেশটিতে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে। এদিকে ইউরোপে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 5 লাখ ছাড়িয়েছে। বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও 13,340 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 17,38,000-এর বেশি। নতুন করে 6,78,000 সহ মোট শনাক্ত 7,90,00,000 ছাড়িয়েছে। এরই মধ্যে সুস্থ হয়েছেন 5.5 কোটিরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের পর এবারে দ্বিতীয় দেশ হিসেবে মডার্নার করোনা ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের অনুমোদন দিল কানাডা। চলতি বছরের শেষেই দেশটিতে ভ্যাকসিনটির চালান পৌঁছাবে বলে জানিয়েছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এদিকে বুধবার মেক্সিকো ও কুয়েত দুদেশেই পৌঁছে গেছে ফাইজারের টিকার প্রথম চালান। আর ব্রাজিলে উৎপাদিত চীনের সিনোভ্যাক টিকাটি 50% বেশি কার্যকর হয়েছে বলে দাবি করেছে ব্রাজিল কর্তৃপক্ষ। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফাইজারের পর এবার দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে মডার্নাকে অনুমোদন দিল কানাডাও। বুধবার দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, চলতি বছরের শেষেই 1,68,000 ডোজ মডার্নার টিকা হাতে পাবেন তারা। এছাড়াও কানাডা আগামী জানুয়ারির মধ্যেই ফাইজার ও মডার্নার 12 লাখ ডোজ হাতে পাবে বলেও নিশ্চিত করেন তিনি। একে অপরকে রক্ষা করা আমাদের দায়িত্ব। মিলিতভাবে থাকতে হবে আমাদের। শীতকালটা যতই অন্ধকারাচ্ছন্ন হোক, বসন্ত আসতে চলেছে। অবশ্যই ভালো দিন ফিরে আসবে আবার। লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে বুধবার মেক্সিকোতে পৌঁছেছে ফাইজারের টিকার প্রথম চালান। বৃহস্পতিবার স্বাস্থ্যকর্মীদের শরীরে টিকা প্রয়োগ শুরু করেছে দেশটি। বুধবার টিকাটির চালান পৌঁছে গেছে কুয়েতেও। এদিকে যুক্তরাজ্যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের অনুমোদনের জন্য অক্সফোর্ড আবেদন করেছে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। আর দ্রুত ভ্যাকসিন অনুমোদন দিতে আগামী ফেব্রুয়ারির মধ্যেই ক্লিনিক্যাল ট্রায়ালের উপাত্ত সংগ্রহ করবে জাপান। অন্যদিকে আগামী শনিবার থেকে প্রতি সপ্তাহে ফাইজার বায়োএনটেকের 3.5 লাখ ডোজ ভ্যাকসিন হাতে পাবে স্পেন। আর নিজেদের দেশে উৎপাদিত চীনের সিনোভ্যাকের করোনা টিকাটি 50% বেশি কার্যকর হয়েছে বলে দাবি করছে ব্রাজিল। সাও পাওলোতে উৎপাদিত হচ্ছে করোনাভ্যাক নামের এই ভ্যাকসিন। নিবিড় আমিন, নিউজ 24। যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রামের ভাটিয়ারির বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৭৯তম দীর্ঘমেয়াদী কোর্সে কমিশন পেলেন ১২০ ক্যাডেট। এদের মধ্যে ৩ জন ফিলিস্তিনি এবং ১ জন শ্রীলঙ্কার ক্যাডেট। প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংক্রমণের কারণে ভিন্ন প্রেক্ষাপটে এবারের ক্যাডেটদের কমিশন প্রাপ্তির কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবেলায় বাহিনীর সদস্যদের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। এই কোভিড-19 যার প্রভাব শুধু বাংলাদেশ না, বিশ্বব্যাপী এর প্রভাব পড়ছে, যার ফলে আমাদের অর্থনীতি স্থবির হয়ে যাচ্ছে, জীবনযাত্রা সীমিত হয়ে যাচ্ছে, প্রতিটি ক্ষেত্রেই মানুষের জীবনে দুর্ভোগ আসছে। এর ভিতরেও আমি বলবো যে এই করোনা মোকাবেলায় আমাদের সেনাবাহিনী সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করা, মানুষের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা এবং বিরাট অবদান তারা রেখে যাচ্ছেন। নবীন অফিসারদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, দেশমাতৃকার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে বাহিনীর প্রতিটি সদস্যকে। নবীন অফিসারবৃন্দ, আজকের দিনটি তোমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং খুব গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রশিক্ষণের পর কাঙ্ক্ষিত কমিশন প্রাপ্তির মাধ্যমে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার হিসেবে যোগদান করতে যাচ্ছ। সুতরাং এই দায়িত্ব পালনকালে আমি মনে করি তোমাদের সব সময় একথা মনে রাখতে হবে যে দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কর্তব্য পালন করতে হবে। কারণ তোমরা যে শপথ গ্রহণ করেছো, এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তোমাদের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিরাট দায়িত্ব কাঁধে পড়লো, সে কথাটা সবসময় মনে রাখতে হবে। উন্নত প্রশিক্ষণ এবং যোগ্য নেতৃত্ব তৈরিতে বাংলাদেশ মিলিটারি একাডেমি BM এর অবদানের কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, প্রতিষ্ঠানটির সুখ্যাতি এখন পৃথিবীর দেশে দেশে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দিয়ে আলাদা তহবিল গঠনের চিন্তা করছে সরকার, যেখানে প্রবাসীদের জন্য থাকবে সহজ ও লাভজনক বিনিয়োগের সুযোগ। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, সারা জীবন কষ্ট করে যাতে শেষ জীবনে লাভজনক বিনিয়োগের সুফল পেতে পারেন প্রবাসীরা, সে চেষ্টা করছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, রেমিটেন্স লাভজনক খাতে বিনিয়োগ হলে গতি বাড়বে অর্থনীতির। সুলতান আহমেদের রিপোর্ট। করোনা মহামারী এক প্রকার স্থবির করে দিয়েছে বিশ্বের বড় বড় দেশের অর্থনীতি। মাঝখানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দ্বিতীয় ধাক্কা আবারও উদ্বেগে ফেলেছে অর্থনীতিকে। তবে এসব উদ্বেগের ছাপ পড়েনি বাংলাদেশের খেটে খাওয়া প্রবাসীদের কর্ম উদ্যমে। তাই করোনার মধ্যেও তাদের পাঠানো রেমিটেন্স জন্ম দিচ্ছে নতুন নতুন রেকর্ডের। প্রায় 1 কোটি প্রবাসীর শ্রমে ঘামে পাঠানো রেমিটেন্সে ফুরফুরে এখন দেশের অর্থনীতিও। কেন্দ্রীয় ব্যাংকের হিসেব বলছে, নভেম্বর মাসে প্রবাসীরা মোট রেমিটেন্স পাঠিয়েছে $208 কোটি। সব মিলে চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে রেমিটেন্স এসেছে $1,090,44,000। গত বছর থেকে প্রবৃদ্ধি 41%। একদিকে বাড়তি রেমিটেন্স, অন্যদিকে আমদানি কম থাকায় রিজার্ভ ছাড়িয়েছে $42 বিলিয়ন ঘর। যারা টাকা পাঠাচ্ছেন তাদেরকে 2% করে প্রণোদনা দিচ্ছেন। কোনো ব্যাংক এর সাথে আরো 1% যোগ করে 3% প্রণোদনা দিচ্ছেন, এবং এই প্রণোদনা দেবার কারণে আর হুন্ডিতে টাকা না পাঠিয়ে টাকা সবাই আনুষ্ঠানিক পর্যায়ে পাঠাচ্ছে। সেই জন্য একটা বিরাট উল্লম্ফন ঘটেছে। তবে এত পরিমাণ অর্থ পাঠানোর পরও বেশিরভাগ ব্যবহার হচ্ছে ব্যক্তিগত খরচে। হিসেবে উঠে এসেছে, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রায় 68% খরচ হয় গৃহস্থালির কাজে। কর্মক্ষম মানুষটি দেশের বাইরে থাকায় বিনিয়োগ হচ্ছে না এই অর্থ। তাই সরকারের চিন্তা আলাদা তহবিল করে প্রবাসীদের বিনিয়োগে উৎসাহ দেয়া। নরওয়ে, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্যের কয়েকটি তেল সমৃদ্ধ দেশ, তাদের অর্জিত বিশাল যে মুদ্রা, তারা বিদেশি মুদ্রা তারা আয় করে, সেটাকে তারা একটা আলাদা ফান্ডে জমা রাখে। সেখান থেকে তারা, আমরা যেমন এখন বিশ্বব্যাংক থেকে ঋণ আনছি, এশীয় উন্নয়ন ব্যাংক থেকে ঋণ আনছি, আমরা নিজেরাই এই ওয়েলথ ফান্ড থেকে আমরা নিজেরাই ঋণ গ্রহণ করতে পারবো। একটা সভরেন ওয়েলথ ফান্ড তৈরি করার জন্য সরকার চিন্তা ভাবনা করছেন। পাশাপাশি করোনার সময়ে যারা দেশে চলে এসেছেন তাদের জন্য দেশের অভ্যন্তরে কর্মসংস্থানের ব্যবস্থা করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। পর্যাপ্ত মজুদ থাকার পরও যশোরে বেড়েই চলেছে চালের দাম। গেল 2 সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। দফায় দফায় চালের দর বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা। চালের দর বৃদ্ধির কারণ হিসেবে কিছু অসাধু ব্যবসায়ীরা কারসাজিকেই দুষছেন খুচরা ব্যবসায়ীরা। এ বিষয়ে রিপোর্ট জানাচ্ছেন রিপন হোসেনের তথ্যচিত্রে।
চলতি আমন মৌসুমে নতুন ধান বাজারে ওঠার পর যশোরের বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। গেল 2 সপ্তাহ আগে প্রতি কেজি বাসমতি চাল বিক্রি হয়েছে 54 টাকা দরে, বর্তমানে তা বিক্রি হচ্ছে 64 টাকায়। 52 টাকা কেজি দরের মিনিকেট চাল বিক্রি হচ্ছে 58 টাকায়। প্রতি কেজি মোটা চাউল 42 টাকা, 28 চাল বিক্রি হচ্ছে 54 টাকা দরে। ক্রেতাদের অভিযোগ, দফায় দফায় চালের দর বাড়লেও প্রশাসনের নেই কোনো নজরদারি। চিকন চালের পাশাপাশি মোটা চালের দামও ঊর্ধ্বমুখী হওয়ায় বিপাকে পড়েছেন তারা। প্রতিনিয়ত 2 দিন 4 দিন পর 5 টাকা 7 টাকা দিতে বাড়া যাচ্ছে, এখন আমাদের দায়িত্বে বাইরে চলে যাচ্ছে। আমাদের মতন সাধারণ মানুষের, সাধারণ যারা আয় করে তাদের জন্য 60 টাকা কেজি চাল কিনে খাওয়া বহুত দুষ্কর ব্যাপার। এইভাবে দাম যদি একটা পর্যায়ে বাড়তেই থাকে তাহলে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আছি, ছোটখাটো চাকরি করে, তাদেরকে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। চালের দর বৃদ্ধির কারণ হিসেবে কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিকেই দুষছেন খুচরা ব্যবসায়ীরা। ধান যা আছে ওটা সব অটো মিলারদের হাতে চলে গেছে, এখন তারাই নিয়ন্ত্রণ করছে বাজার। সাধারণ ব্যাপারে এতক্ষণ ধান নেই, সব বড় বড় মিল মালিকরা পরিচালনা করতেছে, তাকে যখন যেটা খুশি সেটা করতেছে। চালের বাজার নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেবে প্রশাসন, এমন দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিজের পিতা দাবি করে আদালতে মামলা করেছেন মোহাম্মদ ইসহাক নামে এক যুবক। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী 14 জানুয়ারি বিবাদী আব্দুর রহমান বদিকে সশরীরে হাজির হয়ে জবানবন্দি দেওয়ার আদেশ দিয়েছেন। ডিএনএ পরীক্ষা করলে পিতৃত্বের বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হবে বলে দাবি বদি ও তার আইনজীবী। আইবুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল 13 ডিসেম্বর আব্দুর রহমান বদিকে নিজের পিতা দাবি করে টেকনাফ জজ আদালতে মামলা করেন কায়ুখালী এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসহাক। মামলায় বাদী উল্লেখ করেছেন আব্দুর রহমান বদি ও সুফিয়া খাতুন দম্পতির সন্তান তিনি। 1992 সালের 5 এপ্রিল ইসলামী শরীয়ত মোতাবেক তার বাবা মায়ের বিয়ে হয়। বিয়ে পড়ান হোটেল নিরিবিলির তৎকালীন মৌলভী আব্দুস সালাম। বিয়ের কাবিননামা রেজিস্ট্রি করার প্রতিশ্রুতি দিয়েও পরবর্তীতে তা পূরণ করেননি বদি। মামলায় এই বিয়ের 2 জন সাক্ষীর নামও উল্লেখ করা হয়েছে। এরপর 2 পরিবারের সম্মতিতেই সংসার শুরু করেন বদি ও সুফিয়া দম্পতি। সুফিয়ার সন্তান সম্ভবা হলে বদি গর্ভের সন্তান নষ্ট করতে চাপ দেন, এতে রাজি হননি সুফিয়া। পরবর্তীতে সুকৌশলে তৎকালীন ইউপি চেয়ারম্যানের কর্মচারী মোহাম্মদ ইসলামের সঙ্গে সুফিয়ার বিয়ে দেয়া হয়। বিয়ের 5 মাস পর 1994 সালের 4 এপ্রিল জন্ম নেন ইসহাক। এমপি সাহেব আরে হুজুরানি এনে ডাকি, তারপরে বিয়া হয়ে সমস্যা গাত বাচ্চা বিয়া দিয়ে না, তারপরে আর গতম বাইর করে দিয়ে। ইসহাক জানান, প্রাপ্তবয়স্ক হওয়ার পর পিতার প্রয়োজনীয়তা তৈরি হওয়ায় তিনি বারবার বদি শরণাপন্ন হয়েও কাজ হয়নি, তাই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। অর্থ সম্পদ বলেন ওনার কোনো কিছুর দরকার নেই, জাস্ট যে আমার একটা চাওয়া যে উনি আমার বাবা, এই পরিচয়টা উনি আমাকে দিবেন। ইসহাকের দায়ের করা মামলা আমলে নিয়ে আব্দুর রহমান বদির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী 14 জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। ডিএনএ টেস্টের পর এই সিদ্ধান্ত হবে এটা কি পুরুষে জন্ম লাভ করেছে নাকি মিথ্যাভাবে মামলাটা করেছে। মা সুফিয়া খাতুনের দ্বিতীয় পরিবারে বেড়ে ওঠেন আব্দুর রহমান বদির পুত্র দাবিদার মোহাম্মদ ইসহাক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনের সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতি বরাবর স্বাগত দিনের সংবাদে। বিশিষ্ট শিল্পপতি ও পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 1:30 মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। এর আগে গত 11 ডিসেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্ট দেওয়া হয়। তামাক ও ভোগ্যপণ্যের ব্যবসা দিয়ে শুরু করে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করে দেশের শীর্ষ ব্যবসায়ীর তালিকায় উঠে আসেন তিনি। গড়ে তোলেন ম্যানুফ্যাকচার, সার্ভিস, ট্রেডিং সহ বহু শিল্প প্রতিষ্ঠান। 2001 সালে নোয়াখালীর 2 আসন থেকে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী। খালের এক পাশে সড়ক, অন্য পাশে ধানি জমি। কৃষক ছাড়া সাধারণ মানুষের চলাচলও নেই। তবুও সুনামগঞ্জের ভাতগাঁও ইউনিয়নের চেলা খালের উপর 3 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে সেতু। এই সেতুর কোনো সুফল পাচ্ছে না স্থানীয়রা, বরং তৈরি হয়েছে বিতর্ক। যদিও এলজিইডির পক্ষ থেকে বলা হচ্ছে সুদূর প্রসারী পরিকল্পনার অংশ এটি। মোহাম্মদ বুরহান উদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
সুনামগঞ্জের ভাতগাঁও ইউনিয়নের আনুজনী গ্রামের পাশের চেলাখালের ওপর 2017 সালে সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু 2019 সালে উদ্বোধন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেতুর এক পাশে সড়ক, অন্য পাশে ধানের জমি, তবু খালের ওপর নির্মাণ করা হয়েছে সেতু। এ সেতুর কোনো সুফলও পাচ্ছেন না তারা। আবার এই সেতুটি তুলনামূলক নিচু হওয়ায় বর্ষা মৌসুমে সেতুর নিচ দিয়ে নৌকা চলাচল ব্যাহত হচ্ছে। বিরুজ তো আসছে, রাস্তা নাই, কোনো বিরুজ কোনো কামে লাগতো না। ওখানে যদি রাস্তাঘাট হয় না, সড়ক হয় না, বুঝে নাই, দিকুর কোনো মূল্য নাই। ওখানে দুদিন হাইরে পাশে গ্রাম আছে, এই গ্রামে যদি বর্ষাকালে যাওয়া আসা যায় না। শুধুমাত্র এখানে একটা শো হিসাবে, মানে এখানে মানুষ খালি দেখতে পারে, কিন্তু এইটা কোনো কাজে লাগে না। অবশ্য এলজিইডির দাবি, সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই এ সেতু নির্মাণ করা হয়েছে। সঠিকভাবে এটা বিভিন্ন সার্ভে করে নির্দিষ্ট করা হয়। রাস্তার চেয়ে অনেক হাইট আছে। এখানে একটি ইউনিয়ন পরিষদ আছে, 2টি উচ্চ বিদ্যালয়, 2টি প্রাথমিক বিদ্যালয় আছে এবং 2টি মাদ্রাসা এবং 2টা হাট আছে। এখানে একটা শর্টেস্ট কানেক্টিভিটি, মানে অল ওয়েদার কানেক্টিভিটি হবে। তবে এখন বর্তমানে যে সাবমার্জিবল অংশটুকু আছে, যে ড্রাই সিজনে মানুষ সাবমার্জিবল অংশে যাতায়াত করতে পারে। এ সেতুর দৈর্ঘ্য 66 মিটার, প্রস্থ 7.5 মিটার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনের সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাত পেরোলে এই খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। তবে করোনা মহামারীর প্রকোপে এবার থাকছে না উদযাপনের অনেক চিরচেনা চিত্র। ভাইরাসটি সংক্রমণে বিপর্যস্ত গোটা বিশ্ব, তবুও সর্বোচ্চ সংক্রমণের মধ্যেই দেশে দেশে চলছে নানা আয়োজন। উৎসবটিতে বাড়তি সতর্কতা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। বড়দিন উপলক্ষে মহামারীর আতঙ্কের মধ্যেই দেশে দেশে চলছে সীমিত পরিসরে উৎসবের প্রস্তুতি। রাশিয়ার মস্কোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা আকৃতির ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে ঐতিহ্যবাহী ক্রিসমাস ট্রি মার্কেট। রাস্তাঘাটে উৎসবের আমেজ দেখা গেছে ক্রোয়েশিয়ায়। উৎসবকে সামনে রেখে সংক্রমণ ঠেকাতে আজ থেকেই 4 দিনের লকডাউন ঘোষণা করেছে ইতালি। ফলে দেশটিতে এবারের আয়োজন হবে ঘরোয়াভাবেই। জার্মানিতে রয়েছে কঠোর বিধিনিষেধ। বড়দিনের মধ্যেও অধিকাংশ শপিং মল বন্ধ রেখেছে প্রশাসন। বাতিল করা হয়েছে ঐতিহ্যবাহী বিভিন্ন আয়োজন, যার ফলে ভাটা পড়েছে উৎসবের আনন্দে। ক্রিসমাস উপলক্ষে যুক্তরাজ্যের একাধিক অঞ্চলে 4 স্তরের বিধিনিষেধ আরোপ করেছে বরিস প্রশাসন। সংক্রমণ ঠেকাতে আংশিক লকডাউন জারি করেছে মেক্সিকো। তবে ভাইরাসের প্রকোপের মধ্যেও বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রকফেলার সেন্টারে ক্রিসমাস ট্রি দেখতে ভিড় জমিয়েছেন শহরটির বাসিন্দারা। এছাড়াও সংক্রমণের ঝুঁকির মধ্যেই ভারতে চলছে ক্রিসমাসের শেষ মুহূর্তের কেনাকাটা। দোকানপাটগুলোতে দেখা গেছে স্থানীয় ক্রেতাদের ভিড়। আর বেশিরভাগ ঘরোয়া আয়োজনেই বড়দিনের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। নিবিড় আমিন, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। গেল বছরের একই প্রান্তিকের তুলনায় 20% অধিক বিদেশি বিনিয়োগের লাইসেন্স দিয়েছে সৌদি আরব। ইউরোপীয় ও মার্কিনীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা থাকলেও সৌদি বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রণালয়ের পরিসংখ্যানে ভারত ও মিশরের আধিক্য দেখা গেছে। পরিসংখ্যানে বলা হয়, গেল জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে মোট 306টি নতুন প্রকল্পের লাইসেন্স দিয়েছে রিয়াদ, যা পূর্ববর্তী বছরের একই প্রান্তিকে 254টি ছিল। বিনিয়োগের তালিকার নেতৃত্বে দেয়া ভারত ও মিশরের বিনিয়োগকারীদের 30টি করে লাইসেন্স দেওয়া হয়েছে। যুক্তরাজ্য ও লেবানন পেয়েছে 16টি, যুক্তরাষ্ট্র 10টি লাইসেন্স নিয়ে পিছিয়ে পড়েছে, আর 11টি লাইসেন্স পাচ্ছে ফ্রান্স। তবে পরিসংখ্যানটি তৃতীয় প্রান্তিকের জন্য ডলারের পরিমাপকে অন্তর্ভুক্ত করেনি বলে জানিয়েছে ব্লুমবার্গ। গেল বছরের একই সময়ে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ 120 কোটি ডলারে পৌঁছেছিল বলে তথ্য দিয়েছে গণমাধ্যমটি। নিচে আরেকটা বিরতি, সাথে থাকুন। আরেকবার স্বাগত সংবাদে। এবার খেলার খবর।
ফেডারেশন কাপে আজ দুই ঐতিহ্যবাহী ক্লাবের লড়াই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 7:15 আবাহনীর প্রতিপক্ষ মোহামেডান। এর আগে বিকেল 4:45 পুলিশ FACর বিপরীতে লড়বে শেখ রাসেল ক্রীড়াচক্র। বিস্তারিত প্রতিবেদনে। আবাহনী মোহামেডান বাংলার ফুটবলের দুই ঐতিহ্য। একটা সময় ওদের মাঠে নামা মানেই ফুটবল প্রেমীদের তর্ক বিতর্ক, ভক্তদের উল্লাস, টান টান উত্তেজনায় ঠাসা ম্যাচ দেখার উপলক্ষ। কিন্তু সে সবকিছুই আজ অতীত। ফেডারেশন কাপে দর্শকরা অনেক দিন দেখে না মোহামেডান আবাহনী ম্যাচ। 2013 সালে গ্রুপ পর্বে দেখা হয়েছিল দুই দলের। ম্যাচটি আবাহনী জিতেছিল 2-0 গোলে। ফেডারেশন কাপে 7 বছর পর মুখোমুখি হচ্ছে একে অন্যের। আবাহনী ফেডারেশন কাপ জিতেছে 11 বার, মোহামেডানের নামের পাশে 10টি। শেষবার মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছিল 2009 সালে। এরপর আর ফাইনাল উঠতে পারেনি। শেষবার ঐতিহ্যবাহী ক্লাবটি রহমতগঞ্জের কাছ থেকে হেরে বিদায় নেয় সেমিফাইনাল থেকে। আবাহনীও এই রহমতগঞ্জের কাছে হেরে বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। সময়ের সঙ্গে বেড়ে গেছে দুদলের শক্তিমত্তার পার্থক্য। তারপরও ফেডারেশন কাপের মর্যাদার লড়াই। দারুণ একটি ম্যাচের আশা রাখতে দোষ কোথায়? এর আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশ FCর বিপক্ষে লড়বে শেখ রাসেল ক্রীড়াচক্র। প্রথমবার দুদল মুখোমুখি হচ্ছে একে অন্যের শক্তিশালী দল গড়ে আত্মবিশ্বাসী রাসেল কেসি মাঠে নামছে সেটা দেয়ার প্রত্যয় নিয়ে। আরিফুল ইসলাম, নিউজ 24। এই ছিল দিনের সংবাদ আয়োজন। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।